আসসালামু আলাইকুম। আমি আশিক। আর আমাদের কোর্সের নাম লিনাক্সে হাতে করি। এই কোর্সটি শুরু করার আগে কিছু বিশেষ দ্রষ্টব্য দেওয়া দরকার। যেমন ধরেন মাঝে মধ্যে না, বেশিরভাগ সময় দেখা যাবে যে আমি প্রমিত বাংলা চেয়ে চলিত বাংলা ইউজ করতেছি বেশি। আ তারপর মনে করেন আমাদের কোর্সটা ব্যাপারটা হলো কি যে আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলাম যে উবুন্টু নিয়ে অনেকে কয়েকটা ভিডিও দিছে। কয়েকটা না, অনেকগুলাই আছে। বাট ফেডোরা নিয়ে তেমন একটা দেখা যায় না। ফেডোরা চুজ করার কারণ হলো যে এটার প্যাকেজগুলা বেশ আপডেটেড হয়, রিফ্রেশড হয়। তো ডেভেলপমেন্ট লাইনে যারা থাকে তাদের লেটেস্ট প্যাকেজটা থাকলে খুব ভালো হয়। তো সেটা একটা পয়েন্টার। আর আরেকটা জিনিস হলো আমি ভিডিও এডিটিং এ বেশ স্লপি, নতুন বলা যায়। তো মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা আপনার কাছে লাগতে পারে যে কিরকম জানি। তো দয়া করে এটা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর মাঝে মধ্যে আমি আ মুদ্রাদোষ জনিত কয়েকটা ওয়ার্ড আপনি শুনতে পারতে পারেন। তো সেটাও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন লিনাক্সের ভূমিকা নিয়ে আমাদের একটু আলোচনা করা যাক। ভেরি শর্টলি বলতে গেলে যে আমরা যে ইন্টারনেটটা চালাই সেটার ব্যাকবোন বলা যায় লিনাক্সকে। কারণ 96% সার্ভার লিনাক্স দ্বারা চালিত হয়। তারপর আপনার হাতে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সেটাও আ লিনাক্স বেসড। আর কম্পিউটার তো ডিসকাস করার দরকার নাই। কারণ সেটা আপনার আমার আ অনেকের নাগালের বাইরে। যাই হোক, এখন কেন শিখতেছি? আপনি আ নরমাল ব্যাকএন্ড বলেন কিংবা এই যে ডকারাইজেশন হাবিজাবি যেগুলো আছে, সবগুলা যদি আপনি শিখতে চান কিংবা সেগুলা নিয়ে ইন্টারেক্ট করতে চান কিংবা অপারেট করতে চান, আপনার লিনাক্সের সিস্টেম নিয়ে ঘাঁটতে হবেই হবে। এটা ছাড়া কোনো ওয়েই নাই। ইউ হ্যাভ টু গেট ইউর হ্যান্ডস ডার্টি। এই কারণে শিখতে হবে না। আপনার আগ্রহ আছে বলেই তো আপনি কোর্সটা করতেছেন অথবা মিনি সিরিজটা দেখতেছেন। তো এই মিনি সিরিজ বা ছোট্ট-মোট্ট কোর্স যেটা আছে, এটা মূলত কাদের জন্য? এখন আপনি যেহেতু এই মিনি সিরিজটা সামনে পাইছেন কিংবা আপনি যদি খুঁজে দেখার চেষ্টা করতেছেন, খুব সম্ভবত আপনি উইন্ডোজ চালাইতেছেন কিংবা আপনি মাত্র লিনাক্স ইনস্টল করছেন কিংবা ট্রানজিশন করবেন ভাবতেছেন। তো আপনার জন্য এই কোর্স। আর দেখা যাক, আমি মূলত আপনাকে সারফেস লেভেলের নলেজটা দিতে চাই যে আপনি একদম খেই হারিয়ে যেতে না ফেলতে পারেন। উবুন্টু একটু ইজিলি অপারেটেবল। অন দ্য আদার হ্যান্ড ফেডোরা একটু টাফ। টাফ বলতে কি, এটা অনেকটা ওই যে Google Pixel ফোনের মতো, মানে একদম পিওরেস্ট ফর্ম প্রায়। Ubuntu অন্যদিকে অনেকটা Samsung ফোনের মতো একটু কাস্টমাইজ। ২ টাই লিনাক্স, বাট ওই যে কাস্টমাইজেশন এর ব্যাপার-স্যাপার আছে। তো ইন্ট্রোডাক্টরি ভিডিও হিসাবে এটা আই গেস যথেষ্ট। থ্যাংক ইউ ফর লিসেনিং। আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটার টপিক হবে আপনি কোথা থেকে iOS ওটা ডাউনলোড করবেন। আপনি আ আপনার যেকোনো ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে আপনি fedoraproject.org তে যাবেন। যাওয়ার পরে আপনি জাস্ট তাদের এই যে লেটেস্ট রিলিজের এই যে ইটা আছে, এটা কখনো এখন বর্তমানে 42 দেখায়, 43 হতে পারে। এটা প্রত্যেক বছর রিফ্রেশ করে। তো ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এই আমাদের পরবর্তী ভিডিওর জন্য ফেডোরা ওয়ার্কস্টেশন চুজ করব। আপনি ডাউনলোড নাও তে ক্লিক করবেন। তারপরে ইজিলি জাস্ট আপনার যদি Intel এবং AMD সিপিইউ হয়ে থাকে, খুব সম্ভবত এটাই হয়। আ ARM ইউজ করে বেশি একটা মানুষ পাওয়া যায় না। যাই হোক, এখানে ক্লিক করবেন আর আপনার iOS ডাউনলোড হওয়া শুরু হওয়ার কথা। এই যে এসে গেছে। তো আমি ধরে নিব যে আপনার iOS আছে এবং আপনি ইনস্টল করার জন্য নানাবিধ টুল আছে। আপনি যদি Windows বেসড অপারেটিং সিস্টেম কারেন্টলি ইউজ করে থাকেন, তবে আপনি এটা ইউজ করতে পারেন Rufus, অথবা আমি Ventor প্রেফার করি। এখন এগুলোর জন্য ঠিক ভিডিও এই লিনাক্সের মিনি সিরিজের মধ্যে দেওয়া আমার মনে হয় না তেমন একটা যথোপযোগী, বাট আপনি নিজে খুঁজে দেখতে পারেন। শুডন্ট বি অ্যান ইস্যু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আশিক। আমাদের এইবারের ভিডিও টপিকটা হবে অ্যাপ ম্যানেজমেন্ট। এখন লিনাক্সের অনেক সময় দেখা যায় যে অনেকে ভয় পায় এবং বলে যে লিনাক্সে তো অ্যাপ নাই। হ্যাঁ, সত্যি অ্যাপ কম। সত্যি কথা বলতে গেলে তুলনামূলক বেশ কমই। উইন্ডোজে নানাবিধ সফটওয়্যার ডেভেলপাররা অনেক রকম অ্যাপ তৈরি করে রাখছে, সফটওয়্যার তৈরি করে রাখছে। macOS এ বেলাও সেম। Adobe এর কোনো সফটওয়্যার আপনি লিনাক্সে পাবেন না। এরকম কয়েকটা প্রোডাক্টিভিটি যেগুলা বেশ বড় সফটওয়্যার আছে, এগুলো আপনি পাবেন না লিনাক্সে। অ্যান্ড দ্যাটস টোটালি নট ফাইন, আই গেস। বাট লিনাক্স আমাদের ইউজ কেস হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড জিনিসপত্র। তো অ্যাপ আপনি
তবুও আপনি মাঝে মধ্যে অ্যাপ দরকার হতেই পারে। তো সেগুলো কিভাবে পাবেন? যেমন আপনার ডিসকর্ড দরকার। এখন আপনি করবেন কি? উইন্ডোজ এ তে চাপলে আপনার এই ১ম এটা একটা অ্যাপ গ্যালারির মতো আসে। এটা নানাবিধ আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকলে যে দেখতে পাবে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকার কথা। কিংবা iOS এর ক্ষেত্রে তো সেম একটা অ্যাপ লাইব্রেরি থাকে। এখন আপনি এই সফটওয়্যার যে নামক যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট এরকম একটা পাবেন। এটাই হলো আপনার সেন্ট্রাল সফটওয়্যার ম্যানেজমেন্টের সেন্ট্রাল অ্যাপ। আপনি এখান থেকে এক্সপ্লোর করতে পারেন, কি মানে নানাবিধ সফটওয়্যার এখানে সার্চ করতে পারেন। আপনার ইনস্টল কি আছে সেগুলো আনইনস্টল করতে পারেন, কিংবা আপনার সিস্টেম মানে হোল ওএস সিস্টেম এর মধ্যে কি প্যাকেজ কিংবা কার্নেল আপডেট আসছে তা আপনি এখান থেকে আপডেট করতে পারেন। আমার আপাতত দেখাইতেছে না, কারণ আমি লেটেস্টটা ইউজ করি সবসময়। তো সরি ফর দ্যাট। এখন ধরুন আপনি ডিসকর্ড ইনস্টল করবেন। তো ডিসকর্ড লিখবেন, সার্চ করবেন। এই যে ডিসকর্ড এসে গেছে। জাস্ট ইনস্টল ক্লিক করবেন এন্ড উই আর ভেরি গুড টু গো। আপনার কিন্তু এখন পর্যন্ত কমান্ড লাইন টাচ করা লাগতেছে না। ভেরি সিম্পল না? তো দ্যাটস অ্যাবাউট ইট। আপনার যদি আনইনস্টল করার দরকার থাকে, আপনি সেম সিস্টেমে ইনস্টলে যাবেন, আনইনস্টল ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ড চাইতে পারে, ইনস্টল দিবেন, হয়ে গেছে। চায়ও না ক্ষেত্রে বিশেষ মাঝে মধ্যে যদি এটা আহ, হ্যাঁ, আসলে একটু ঝামেলার একটু, যাই হোক। তো টিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ। লিনাক্স হাতে খড়ি মূলত এখন শুরু হবে, কারণ আমি এখন পর্যন্ত কমান্ড লাইন নিয়ে কিছুই করি নাই। আর লিনাক্সের টপিকটা যখন আসে তখন সবকিছু প্রায় কমান্ড লাইন করা যায়। প্রায় না, সরি, সবকিছু মূলত কমান্ড লাইন দিয়ে হয়। আমরা বিভিন্ন ধরনের যে সফটওয়্যার যে যা যা জিইউআই দেখতে পাই, এগুলা করে কি মনে করেন যে কমান্ড গুলা আপনার দিয়ে শেল দিয়ে নেয়, নেওয়ার পরে কমান্ড লাইন হিসাবে এগুলা পাস হয়। বিভিন্ন ধরনের প্যারামিটার থাকে, সেই এত টেকনিক্যাল যাওয়ার দরকার নাই। এখন আমার দরকার হলো কিভাবে আপনি সফটওয়্যার ইনস্টল করবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ চালান কিংবা iOS ইউজার হয়ে থাকেন, তবে দেখবেন যে আপনার একটা সেন্ট্রাল প্লে স্টোর থাকে কিংবা অ্যাপ স্টোর থাকে। মাইক্রোসফটের ক্ষেত্রে এমএস স্টোর আছে। তো লিনাক্সের বেলাও অনেকটাই এরকম। যেমন আপনি ধরুন আমাদের এবারের কোয়েসটা হলো গিয়ে ফেডোরা। তাদের নিজস্ব রিপোজিটরি রয়েছে, এই যে আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে। এই রিপোজিটরি আবার জিনিসটা কি? এটা অনেকটা প্লে স্টোর মতো কাজ করে, বাট প্লে স্টোর যেমন এক একটা এক একটা অ্যাপের নিজস্ব ধরনের ফাংশনালিটি আছে। লিনাক্সের মধ্যে এরকম না। লিনাক্সের মধ্যে একটু হালকা ডিস্ট্রিবিউটেড জিনিসটা কিভাবে কাজ করে। ধরুন আপনি একটা অ্যাপ তৈরি করলেন, এই অ্যাপটার মধ্যে বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি লাইব্রেরি দরকার হয়। তো এই লাইব্রেরিগুলো লিনাক্স সিস্টেম করে কি, যে একটা লাইব্রেরির উপর অনেকগুলো অ্যাপ নির্ভর করে। এভাবে লিনাক্সের অ্যাপগুলো তুলনামূলক ছোট করা যায়। এই ফেডোরা রিপোজিটরির মধ্যে এরকম বিভিন্ন ধরনের থাকে, লাইব্রেরি থাকে। এই লাইব্রেরির উপর ডিপেন্ড করে যে অ্যাপগুলো তৈরি করা হয় সেগুলোও থাকে। যেমন মনে করেন আমি এখান থেকে যদি ভিএলসি নিয়ে সার্চ করে থাকি, তো দেখবেন যে এই যে ভিএলসি সুন্দর মতো এসে গেছে, রাইট? তো এটা হলো ফেডোরার নিজস্ব রিপোজিটরি। এখানে আপনি নানাবিধ সফটওয়্যার সার্চ করতে পারবেন। তারপরে আপনি কি করে ডাউনলোড করবেন সেটা আমি একটু পরে যেতেছি। আরেকটা অল্টারনেটিভ আছে, হলো ফ্ল্যাট হাব। ফেডোরা যেমন নিজস্ব রিপোজিটরি রয়েছে, তো ফ্ল্যাট হাব হলো সবার জন্য। এটা আপনি ফেডোরা ইউজ করতেছেন কিনা, আর্চ লিনাক্স ইউজ করতেছেন কিনা, উবুন্টু, ডেবিয়ান কিংবা ইত্যাদি ইত্যাদি যত ধরনের আছে, বয়েড লিনাক্স সহকারে যা যা আছে, ক্রোম ওএস, এটা হলো সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট। এটার যে লাইব্রেরি গুলো আছে এটা হলো প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। হ্যাঁ, এদের নিজস্ব আবার ইন্টারকানেক্টিভিটি আছে, ওটা একটু পরে আপনি দেখতে পারবেন। মনে করেন এখানেও ভিএলসি আছে, রাইট? আপনি চাইলে এই যে এখান থেকে রেজিস্টার করতে পারবেন। এই এই যে এই লাইনটা আছে না, এই লাইনগুলো আপনি জাস্ট কপি করবেন। কপি করে আপনার কমান্ড লাইনে যদি পেস্ট করেন, সরি, কমান্ড লাইনে যদি পেস্ট করেন, তা আপনি ইনস্টল করতে পারবেন। এই যে অ্যাজ অ্যান এক্সাম্পল, সরি একটু দেরি হইতেছে, আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেব। এই যে এসে গেছে। এখন আমি, হ্যাঁ, ইয়েস, আই ওয়ান্ট ইনস্টল ইট, বয় দিলাম। এই যে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্ল্যাট হাবের জন্য। আমার অরিজিনাল অ্যাপটা হলো এই যে এটা 58 মেগাবাইটস এর মতো।
আর এগুলো হলো এটার ডিপেন্ডেন্সি লাইব্রেরিজ বলা যায় ইজিলি। এখন আপাতত ইনস্টল করতেছি না, আমরা দেখি ফেডোরা ফেডোরা রিপোজিটরি থেকে আমরা কিভাবে নামাতে পারবো। আপনি মনে করেন করবে সুডো ডিএনএফ এই যে এসে আইসা পড়ছে, এটা করবে সেম জিনিস, আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে সেম কাহিনী। এই যে দেখেন, এই যে অরিজিনাল, অরিজিনাল না মানে আমার আসলটা হলো এই যে এই ভিএলসি, এবং এগুলো হলো ডিপেন্ডেন্সি যেগুলো দরকার। এরপরে আবার এটার মধ্যে আবার কিছু আছে স্ট্রং ডিপেন্ডেন্সি, কিছু আছে উইক ডিপেন্ডেন্সি। আপনি ওয়াই দিবেন, ইনস্টল হয়ে যাবে, ভেরি ইজি। চলুন ইনস্টল করে দেখি। ইনস্টল হয়ে গেছে। এখন দেখা যাক আমার অ্যাপ স্টোরে আছে কিনা, সরি আমার অ্যাপ লাইব্রেরিতে আছে কিনা। বিএলসি, ইয়েস, দিস ইজ ইট। একই জিনিস আমি আবার ফ্ল্যাট হাব থেকে ইনস্টল করে দেখি কি হয়। সেই অপশনগুলো অনেকগুলো ফের অপশন আসছে, বুঝতে দেখি কি হয়। একটু সময় লাগতে পারে, তার জন্য আমি দুঃখিত। তো আমাদের ফ্ল্যাটপ্যাক ভার্সন অফ ভিএলসি ইনস্টলেশন ডান। চলুন দেখা যাক আছে কিনা। ভিএলসি, এই যে আমার ভিএলসি প্লেয়ার দুইটা আসছে। এটার মধ্যে একটা হলো গিয়ে আরপিএম বেসড আর একটা হলো ফ্ল্যাট হাব বেসড, সরি ফ্ল্যাট প্যাক বেসড, যেটা কিনা ফ্ল্যাট হাব থেকে নেওয়া হয়েছে। এখন মনে করেন যে আমার তো দুইটার দরকার নাই, আমি ফ্ল্যাট হাব কিংবা আরপিএম আনইনস্টল করবো কিভাবে। সুডো টিএনএফ রিমুভ ভিএলসি, পাসওয়ার্ড ইনপুট করবেন, করার পরে আপনাকে কি 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 রিমুভ করা হবে তা আসবে, আপনি ইয়েস দিবেন, অটো অটো রিমুভ হয়ে যাবে সব, যা যা দরকার নাই সব আউট। এবার আপনি জাস্ট আমার ফ্ল্যাট প্যাক ভার্সন রিমেনিং, এটারও দরকার নাই, তো এটা আমি রিমুভ করে দেখি। ফ্ল্যাট ফ্ল্যাট প্যাক আনইনস্টল, সরি আনইনস্টল অর্গ ডট, এই যে নানাবিধ ইয়ে আছে, কোনটা দরকার নাই, ভিডিওল্যান্ড ডট ভিএলসি দরকার নাই। ভিএলসি নাই। এটা তো গেল আরপিএম ফ্ল্যাট হাব। আরেকটা আছে, এটা হলো গিয়ে অনেক সময় দেখা যায় যে এই দুই ক্ষেত্রে অ্যাভেলেবেল না। তখন করে কি, বিভিন্ন ধরনের যারা সফটওয়্যার তৈরি করে তারা আপনাকে দেয়, আর্কাইভ ফরম্যাটে দেয়, যেটার মধ্যে কিনা এক্সিকিউটেবল ফাইল থাকে। এখানে আমার কাছে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, এই অ্যান্ড্রয়েড স্টুডিও ফাইলটা অ্যাপস এর মধ্যে রাখছি। অ্যান্ড্রয়েড স্টুডিও আপনি দেখতে পেরেছেন, টেলিগ্রামও আছে। এরপরে বাইনারিস, এটা হলো গিয়ে বাইনারি এক্সিকিউটেবল ফাইল। এটাতে ক্লিক করার পর দেখা যায় যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও চালু হতেছে, এটাও একটা আছে। এটা অনেকটা, আপনি যারা উইন্ডোজ এর মধ্যে পোর্টেবল সফটওয়্যার ইউজ করে থাকেন, এটা অনেকটা পোর্টেবল সফটওয়্যার মতো কাজ করে। সো দ্যাটস অ্যাবাউট ইট। আর এগুলা, এই পোর্টেবলটা ডিলিট করতে গেলে উইন্ডোজে যেরকম আপনি যা করতেন, আপনি ফাইলটা ডিলিট করতেন, সেম ইকুয়ালি ফাইলটা ডিলিট করে দিবেন। সফটওয়্যার ম্যানেজমেন্ট উইথ সিএমডি আপাতত এখানেই শেষ। আলবিদা, আল্লাহ হাফেজ। আমাদের এইবারের ভিডিওটা হলো আপনার টার্মিনাল ভীতি সরানো অথবা কমানো লিস্ট। টার্মিনাল জিনিসটা আসলে কি, আপনি স্ক্রিনের মধ্যে যা দেখতে পাচ্ছেন তাই তাই টার্মিনাল। এরপরে এখানে যে লেখাটা হইতেছে না, এটা এই লেখার সেগমেন্টটাকে আপনি শেল হিসেবে ধরতে, শেলই ধরার কিছু নাই, আসলে শেলই। এটা আপনি যদি বেশি টেকনিক্যাল হতে চান তাহলে একটু জটিল হয়ে যেতে, তার চেয়ে আপনি এটা পরে ডিসকাস করতে পারি আমরা। থাক, আপাতত আমরা জাস্ট ইউসেজটা দেখি, ইউসেজটা কিভাবে হয়। লিনাক্সের ফাইল সিস্টেম, এখন আমি ফাইল সিস্টেমের হোম রুট ডিরেক্টরিতে আছি। মনে করেন আমি এখন কোথায় আছি আমি জানি না, তো আমার তো দরকার আসলে কি দেখা দরকার আমি কোথায় আছি, রাইট? তো আই হ্যাভ টু প্রিন্ট মাই কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, রাইট? একটা কমান্ড করি, প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, PWT। আমি এখন হোমের মধ্যে আমার মেইন প্রোফাইলের ডিরেক্টরিতে আছি, অথবা ইউজার ডিরেক্টরিতে আছি, হোম ডিরেক্টরিতে আছি। ঠিক আছে, দেখা যাক এটার মধ্যে কি কি আছে, লিস্ট করা যাক। LS করলাম, এটার মধ্যে নানা, আমি এক বাম পাশে ফোল্ডার দেখতে পেরেছি, ডান পাশে ভিডিও ফাইল দেখতে পেতেছি। আচ্ছা,
হিডেন ফাইল কি দেখার কোনো সিস্টেম আছে? হ্যাঁ আছে। ls ড্যাশ এই ড্যাশটা মূলত কি, এগুলোকে বলা হয় প্যারামিটার। এটা একটু পরে আসতেছি। এটা হলো এই যে ডট যেগুলো আছে এগুলো হিডেন, এগুলো আপনি ফাইল ম্যানেজারে দেখতে পারবেন না। একটু কিছু সেটিংস যদি আপনি একটু টুইকিং করেন তাহলে দেখতে পারবেন, বাট বাই ডিফল্ট দেখতে পারবেন এবং দেখা উচিতও না, কারণ এগুলো হিডেন থাকার একটু কারণ আছে। বিনা দরকার তার হিডেন করে রাখা হয় না। তো আমি আসলে দেখতে চাই যে এই ফাইলগুলোর মধ্যে আরেকটু এটার ফাইলের সাইজ কত কিংবা নানাবিধ ডিটেইলস যদি দেখতে চাই, -ll দিতে, সরি -la দিতে হয়। লিস্ট অল করলাম। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে কোন ফাইলের নাম কি, কখন তৈরি হইছে, কত বাইট, কে ওনার, কি আপনার এই যে বাম পাশে এগুলো হলো যে পারমিশন কি আছে, এই সেই। এখন মনে করেন আপনার স্ক্রিনটা বেশি ভর হয়ে গেছে, কি করবেন? বেশি ক্লাটার সরাতে গেলে ক্লিয়ার করা উচিত না? ডাইরেক্ট ক্লিয়ার করতে পারবেন। ক্লিয়ার। তো এখন আমি নতুন ফোল্ডার তৈরি করতে চাই। আপনি বলতে পারেন যে ভাই আমি তো ফাইল ম্যানেজারও করতে পারি। বাট এটা দিয়ে আপনি অনেকগুলা ফোল্ডার তৈরি করতে পারবেন একসাথে ইজিলি। আপনাকে দেখানো যায়। যেমন মনে করেন আমি আমার মিউজিকের ভিতরে ঢুকে দেখি কি করা যায়। মিউজিক ফোল্ডার ভিতর গেলাম, এখানে কোনো কিছু নাই। আমি নতুন ডিরেক্টরি বানাতে চাই। mkdir মেক ডির ডিস্ক 1, ডিস্ক 2, ডিস্ক 3 হয়ে গেছে সবগুলো। এখন দেখি কোনো আছে কিনা। এই যে কতগুলো ফোল্ডার, রাইট? এখন আমি এটার ভিতর আবার মনে করেন যে আমি ফাইলও তৈরি করতে পারি। যেমন ধরুন আমি এখানে একটা নতুন টাচ করলাম, স্পর্শ করতে হয় ফাইলকে। আপনি তো বিনা টাচ না করে কোনো তৈরি করা যাবে, রাইট? তো এখানে টাচ করতে হয়। যেমন ধরুন যে hello.txt, hi.txt, bye.txt, নতুন ফাইল তৈরি হয়েছে। এখন আপনি এই ফাইলগুলো যে তৈরি করছেন আপনি রিমুভ করবেন কিভাবে? rm by.txt করলাম। এখন দেখা যাক আছে কিনা। এই যে by.txt নাই। কমান্ড লাইনে এই সকল অপারেশন একটা সুবিধা হলো আপনি ওয়াইল্ড কার্ড ইউজ করতে পারবেন। যেমন মনে করেন যে এই .txt ফাইলগুলো আমি রিমুভ করতে চাই। রিমুভ করার আগে একটা নতুন একটা ফাইল তৈরি করি যেটা কিনা txt না। টাচ hello.md hello.md, আচ্ছা সমস্যা নাই। দেখা যাক কি আছে। দেখছেন একটা মার্কডাউন ফাইল আছে। আমি জাস্ট এই মার্কডাউন ফাইল এবং ডিরেক্টরিগুলো বাদে .txt যাদের আছে তাদেরকে রিমুভ করতে চাই। rm *.txt, এই দেখছেন যাদের শেষে .txt এক্সটেনশন ছিল তারা নাই, দেখাইলে প্রমাণ। এই যে নাই। এখন বলতে পারেন যে ভাই আমি তো ফোল্ডার গুলো রিমুভ করতে চাই। এটা হলো rmdir রিমুভ ডিরেক্টরি ডিস্ক। এখানে একটা অ্যাস্টেরিস্ক ইউজ করা যাক। দেখছেন ইজি না? ভেরি। দেখা যাক আছে আদৌ কোনো ফোল্ড বাকি আছে কিনা, কোনো ডিরেক্টরি বাকি নাই, জাস্ট টেক্সটও নাই, আমার জাস্ট মার্কডাউন ফাইলটা আছে। এটাও রিমুভ করে দেখি। এটার ভিতরে যা আছে আমি সব রিমুভ করতে চাই। এবার আর ওয়াইল্ড কার্ড সব কিছু জিজ্ঞাসা করতেছে যে হ্যাঁ চাই কিনা। ওকে ফাইন। এবার কোনো নেই, ক্লিয়ার করা যাক। সিম্পল, রাইট? এখন আপনি যদি একটা ফাইলকে মুভ করতে চান কিংবা রিনেম করতে চান সেটা কিভাবে করে? নতুন একটা ফাইল তৈরি করা যাক। যেমন hello.txt, hi.md, by.png। আপনি দেখতে পাচ্ছেন ৩টা ফাইল আছে। এখন আমি hi.md কে hello.md তে রিনেম করতে চাই। কি করব? mb hi.md, নতুন নাম আমি কি দেব? ধরেন kitty.txt, রিনেম হয়ে গেছে। hi.md ফাইলটা নাই এখন। hello.txt, kitty.txt। এখন মনে করেন আপনি একটা ফোল্ডার তৈরি করি mkdir disk 0 করলাম। এখন আমি চাই hello.txt এবং kitty.txt ফাইলকে, অর্থাৎ যাদের শেষে .txt এক্সটেনশন আছে তাদেরকে এই ডিস্ক 0 তে মুভ করা। mb.txt কোথায়? ডিস্ক 0 তে নাই।
তো এটাই। এখন বলতে পারেন যে আমি কপি করতে চাই। সিপি ধরে এই যে by.png কে আমি কপি করে ডিস্কের মধ্যে রাখতে চাই। রাখলাম। এখানেও আছে। কিন্তু এই যে দেখুন আমি যদি ls ডিস্কেটটা করি মানে এটার ভিতরে কি লিস্ট আছে তার লিস্ট করতে চাই। দেখা যাবে যে আমার by.png সেম ফাইলটাই আবার কপি হয়ে এখানে চলে গেছে। ইন্টারেস্টিং না? প্রিভিয়াসলি আমি যখন ডিরেক্টরি ডিলিটের কথা বলতেছিলাম তখন আমি দেখাইছি যে জাস্ট ইজিলি হয়ে গেছে। কিন্তু এখন যেহেতু ডিস্ক 0 টা আমার কয়েকটা ফাইল সমৃদ্ধ আছে। তো আমি যদি রিমুভ করতে চার ডিস্ক 0 হবে না। কারণ এটা তো এমপ্টি না। তো এটা করতে গেলে সরি rm দিয়ে করা যায়। নাই এখানে ড্যাশ rf টা হলো রিকার্সিভলি আর এটা হলো fl ফোর্স করা। মাই ব্যাড। মাঝে মধ্যে ভুল হইতেই পারে। আর এটাও তো একটা লার্নিং চান্স রাইট না? যাই হোক, এখন পর্যন্ত আপনি কি শিখলেন? আপনি কিভাবে ই করতে হয়? ডিরেক্টরি চেঞ্জ তো খুব সহজ দেখানো হয় নাই। আপনি চাইলে এটা আমরা এতক্ষণ করছি কি জাস্ট রিলেটিভ ডিরেক্টরি চেঞ্জ দেখানো হয়েছে। আমি যদি অ্যাবসলিউটলি চেঞ্জ করতে চাই, যেমন মনে করেন আমার ডাউনলোডস এর মধ্যে আমি ডাইরেক্ট চলতে চাই। এই যে ইজিলি যেতে পারি। ভেরি ইজি। আইসা পড়ছি। এটাকে বলে অ্যাবসলিউট চেঞ্জ ডিরেক্টরি। তো অনেক সময় দেখা যায় যে আপনি বিভিন্ন ধরনের কমান্ড কিংবা প্যাকেজের বিভিন্ন ধরনের ম্যানুয়াল দরকার পড়ে যে আমি জানি না আসলে কি করে, কোনটা দিয়ে কি করে। তো আপনি চাইলে তার ম্যান দিয়ে ম্যানুয়াল বের করতে পারেন ls যদি করি। আপনি পুরোটা পড়তে পারেন। আমার পায়ে এখন ধৈর্য নাই। তো পরে। আর আরেকটা জিনিস হলো আপনি যদি ড্যাশ হেল্প লেখেন তবে এটার মধ্যে কি প্যারামিটার ইনপুট করতে পারবেন তা আপনি পেয়ে যাবেন। এই যে নানাবিধ আছে যে কি প্যারামিটার এপ্লাই করা যায় অনেকগুলো আছে। এগুলো আপনি আপনার সময় অনুসারে দেখতে পারেন। এখন আপাতত আমাদের দরকার নাই। কারণ এটা আমাদের একদম সারফেস লেভেলের নলেজ দরকার। জাস্ট কমান্ড প্রম্পটের ভীতিটা সরানো দরকার। তো দ্যাটস অ্যাবাউট ইট। টিল নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। আমাদের লিনাক্স হাতেখড়ি প্লেলিস্টের প্রথম দিকের ভিডিওগুলোতে আমি বেশি একটা কিছু বলি নাই যে আপনি ফ্রেশ ইনস্টলেশন পরে কি করতে হবে তার নিয়ে তেমন একটা আমি ধরিই নাই বলতে গেলে। তো এটা না ধরার একটা কারণ হলো যে আমি মূলত একটা স্ক্রিপ্ট তৈরি করছি যেটা আপনার অনেক সমস্যার সমাধান করে দিবে। স্ক্রিপ্ট কি? আপনি যেহেতু প্রোগ্রামিং লাইনে আছেন আপনি স্ক্রিপ্টটা বুঝেন যেমন আ টার্ম যে JS এর জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং এর মতো। বাট এটা হলো ব্যাশ স্ক্রিপ্টিং। তো যাই হোক আপনি ডাকডাকোতে গিয়ে যদি জাস্ট আশিক মেবি ফেডোরা ফ্রেশ ইনস্টলেশন স্ক্রিপ্টস লিখে সার্চ মারেন কিংবা আপনি আমার প্রোফাইলে যদি আসেন, আসার পরে যে এই লিঙ্কটা দেখতেছেন এই লিঙ্কটাতে জাস্ট টাইপ করবেন। টাইপ করার পর দেখবেন যে এই একদম এখানে আছে। তো এটা হলো আমার ওই স্ক্রিপ্টের রিপো। তো এটা কি করবেন? আপনার রিডমিতে একদম ডিটেইল দেওয়া আছে। কি করে, ফিচার্স কি আছে, কিভাবে শুরু করবেন। আপনি চাইলে জাস্ট এইটা আপনার টার্মিনালে পেস্ট করতে পারেন। এই টার্মিনালে পেস্ট করতে পারেন। এটা সবকিছু ঠিক করে দেবে। অথবা আমরা জাস্ট একদম শিখি যে কিভাবে কি। মনে করেন এই যে আপনি আপনার এই যে দেখতেছেন তো এই যে এই টিল্ডের সাইডের মধ্যে মাধ্যমে বোঝা যায় যে আমি আমার হোম ডিরেক্টরিতে আছি। তো আমি git ক্লোন করি। করার পর দেখলাম যে আমার নতুন একটা ডিরেক্টরি তৈরি হয়েছে এই যে এটা। তো আমি সিডিতে ঢুকলাম। দেখি কি আছে। এই যে এইটা হলো গিয়ে আমাদের মুখ্য বিষয় fedora postinstall.sh। এই স্ক্রিপ্টটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি স্ক্রিপ্ট রান করবেন কি করে? রান করার আগে এটাতে সমস্যা হওয়ার কথা না বাট জাস্ট টু বি শিওর আপনি করবেন আপনি এটার এক্সিকিউটেবল করে নেবেন chmod +x পরে ফেডোরা এভাবে ফেডোরা পোস্ট ইনস্টল করে নিলাম। এবার এটা আপনি চাইলে এক্সিকিউট করবেন। কিভাবে করবেন? ./fedora এই যে এটা করবেন। তারপর এন্টার চাপলেই আপনার একদম অটোমেটিক হওয়া শুরু করবে। জাস্ট আপনার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। কারণ এখন বলতে পারেন যে ভাই পাসওয়ার্ডটা আমি উল্টাপাল্টা দিতে চাই না। ওকে ফাইন, সমস্যা নেই। আপনি এটা ইন্সপেক্ট করতে পারেন। এটা তো ওপেন সোর্স, আপনি দেখে নিতে পারেন। সব নিজে করে নেবে। তো এখন আমাদের দেখি যে আমি তো ভাই আপনি বলতে পারেন যে ভাই আমি তো ডেভেলপমেন্ট
রিলেটেড আমার সফটওয়্যারগুলো দরকার, আমার VS Code দরকার, GitHub ডেস্কটপ দরকার। ওকে, দেখেন এই যে সিরিজ স্ক্রিপ্টস নামক একটা ডিরেক্টরি আছে। আপনি এখানে যাইতে পারেন। এই যে নানাবিধই আছে। স্ক্রিপ্ট ডিরেক্টরির ভিতর সেটআপ ডেভ টুলস নামক একটা ডিরেক্টরি আছে। ওটার ভিতরে আপনি আপনার GitHub ডেস্কটপ বলেন কিংবা আপনার VS Code বলেন সেটআপ করারই হবে। জাস্ট রান করবেন আর যদি দরকার পড়ে পাসওয়ার্ড ইনপুট করবেন। ইট উইল ডু এভরিথিং বাই ইটসেলফ। আপনি ফ্ল্যাটপ্যাক সাপোর্ট যদি না থাকে এটা রান করতে পারেন। অথবা আপনি মনে করেন যে উইন্ডোজ কিংবা আলাদা, আলাদা ধরনের OS ভার্চুয়াল মেশিন হিসেবে চালাতে চান তবে আপনি এটা রান করতে পারেন। বাংলা লেখার জন্য অনেকটা ওই যে অব্র আছে, অব্রর জন্য আপনি এটা করতে পারেন, এটা রান করতে পারেন। এইগু এই স্ক্রিপ্টটার মাধ্যমে আপনি নানাবিধ ব্রাউজার ইনস্টল করতে পারবেন। আবার একই জিনিস ফ্ল্যাটপ্যাক ভেরিয়েন্টের জন্য এটা করতে পারেন। ওই যে প্রিভিয়াস ভিডিওতে যেমন দেখাইছি যে আপনি চাইলে ফেডোরার RPM প্যাকেজ ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে ইউনিভার্সাল ফ্ল্যাটপ্যাক গুলো ইউজ করতে পারেন। টোটালি আপ টু ইউ। এরপরে আরেকটা জিনিস হলো যে আমাদের সেটআপটা ১ম এ আমি বলছিলাম যে আমি ফেডোরা ওয়ার্কস্টেশন প্রিফার করি। তো ফেডোরা ওয়ার্কস্টেশনের সমস্যা হলো কি আপনি যে এই কর্নারের মধ্যে আপনি যে এতগুলো আইকন দেখতে পারতেছেন, নোটিফিকেশন দেখতে পারতেছেন, এগুলা কিন্তু সাধারণত দেখায় না। ওরা মিনিমালিজমের জন্য যায়, ট্রাই করে। তো তার জন্য আপনার এক্সটেনশন দরকার। এইটা রান করলে আপনার এভাবে যা দেখতে পাইতেছেন না, অলমোস্ট হুবহু এসে পড়বে। আর এই যে হাবিজাবি যেগুলো আছে এগুলো আমার নিজস্ব এক্সটেনশনস। এগুলো আপনি আপনার প্রয়োজনের সাথে ইন্টারনেট ঘাঁটতে পারেন কিংবা আপনি কমন যে এইগুলো আছে আপনি ইউটিউবে ঘাটাঘাটি করার পর দেখতে পারবেন যে নানাবিধ এক্সটেনশনের অভাব নাই। আপনার যা প্রয়োজন, অ্যাসথেটিক্স এর জন্য যা দরকার, সৌন্দর্যের জন্য যা দরকার, প্র্যাকটিক্যালিটির জন্য যা দরকার, ইউজের জন্য যা দরকার আপনি আপনার প্রয়োজন হিসেবে সেট আপ করে নিতে পারবেন। এখন ল্যাপটপের জিনিস আরেকটা হলো কি যে আমাদের ল্যাপটপ গুলোতে টাচপ্যাড গুলাতে আপনি জুম করতে পারেন, জুম আউট করতে পারেন ব্রাউজারের মধ্যে, উইন্ডোজে করতে পারতেন কিন্তু এখানে একটু ঝামেলা হয়। তো এটার জন্য আলাদা করে ওদের ওয়েল্যান্ড সাপোর্ট দেওয়া লাগে, ফোর্স করা লাগে মূলত। সেটাও আপনার এত ঝামেলা করা কিছু কিছু কষ্ট করার দরকার নেই। আপনি জাস্ট ডট ফরওয়ার্ড স্ল্যাশ এটা করবেন। যদি RPM ব্রাউজার ইনস্টল করে থাকেন তবে এটা ইউজ করবেন। আবার যদি আপনি বলেন যে না আমি ফ্ল্যাটপ্যাক থেকে ইনস্টল করছি তবে এইটা রান করবেন। ওগুলোর মধ্যে তখন এই যে টাচপ্যাডের যে জেস্চার গুলো আছে সেই সাপোর্ট গুলো এসে পড়বে। তো এটাই সিম্পল, রাইট? ভেরি সিম্পল। আর যেটা বলতেছিলাম এই ফেডোরা পোস্ট ইনস্টলের মাধ্যমে আপনার আপগ্রেড সহকারে সবগুলো প্যাকেজ আপগ্রেড করে দিবে। লেটেস্ট এন্ড গ্রেটেস্ট যা যা আছে সবকিছু একদম কিচ্ছু কষ্ট করার দরকার নাই। আর এটাই। তো আপনার যদি পছন্দ হয়ে থাকে কিংবা ইউজেজে সন্তুষ্ট থাকে তবে এই যে আপনার যদি GitHub অ্যাকাউন্ট থাকে দয়া করে একটা স্টার্ট দিয়ে দিবেন। দ্যাট উড বি ভেরি নাইস। তো আলবিদা। আসসালামু আলাইকুম।